একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনো কাম্য নয়, তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সে কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নাকি জুয়ার অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করার কথা বলছেন, এমন একটি ভিডিও ফেসবুকে ঘুরছে এবং শেষে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই ছিল গুজব। ওদিকে যথারীতি বিএনপিকে টার্গেট করে প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে অপতথ্য। ৩ দিন ধরে দাবি করা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নাকি পদত্যাগ করেছেন। পরে জানা গেল সেটাও মিথ্যা তথ্য। একইভাবে গুজব ছড়িয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামেও। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হারতেই। শুধু আমরা সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। ফেসবুক স্ক্রল করলে ভেসে ওঠে জুয়ার বিজ্ঞাপন, আর সেই সুযোগ কাজে লাগিয়েই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জড়িয়ে সাজানো হলো একটি ভিডিও, যেখানে অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করার কথা বলছেন তিনি। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় ডক্টর মোহাম্মদ ইউনূস জুয়ার অ্যাপের মাধ্যমে টাকা উপার্জনের কথা বলেননি, বরং ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এর আগে গেল ২৪ এপ্রিল থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নাকি পদত্যাগ করেছেন এমন দাবি ছড়ানো হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের বিনামূল্যে ডোমেন সাইট ব্যবহার করে এটি ছড়ানো হয়েছে। তবে সীমা ছাড়ানো অপতথ্য দেখা গেল একটি ইউটিউব চ্যানেলে, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সজীব ওয়াজেদ জয় একসাথে লাইভ টক শোতে। অনেকে করেছেন নানামুখী কমেন্ট। ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই সাজানো। প্রকৃতপক্ষে দুটো আলাদা টকশোর ভিডিও জুড়ে দিয়ে এটি ছড়ানো হয়েছে। সাধারণ মানুষের সামনে কাঁদলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এমন ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল। কমেন্টে শিকার হয়েছেন সাইবার বুলিংয়েরও। তবে সত্যটি সামনে আনলো রিউমার স্ক্যানার টিম, জানায় ভিডিওটির অডিও আসল নয়, বরং ডিজিটাল প্রযুক্তির কারসাজির মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়, কাশ্মীর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে একাধিক গুজব। যেমন একটি যুগলের এই ছবিটি ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় এটি নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়াল এবং তার স্ত্রী হিমাংশী নরওয়ালের শেষ দৃশ্য। কিন্তু অনুসন্ধানে জানা যায় প্রচারিত দৃশ্যটি তাদের নয়, এটি মূলত আশিস শেরওয়াত এবং জশিকা শর্মা নামে ভিন্ন এক যুগলের ভিডিও দৃশ্য। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেকের বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ যে পরিমাণ অপতথ্য ছড়িয়েছে সেখান থেকে ফ্যাক্ট চেক করে মাত্র 5টা তুলে ধরা। কিন্তু তারপর আমরা কাজটা করলাম একটা ধারণা পাওয়ার জন্য, এবং বাস্তব যে চিত্র সেটি কিন্তু আরও ভয়ঙ্কর। সেক্ষেত্রে কয়েকটা তথ্য জানিয়ে রাখা প্রয়োজন দর্শক। 2025 সালের প্রথম যে 3 মাস, অর্থাৎ এই চলতি বছরের প্রথম 3 মাস, প্রথম প্রান্তিক যেটাকে বলা হচ্ছে, সেখানে বাংলাদেশে প্রচার হয়েছে এমন 837টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। কেবল ভুল তথ্য শনাক্ত হয়েছে, তার মানে প্রকৃত চিত্রটা নিশ্চয়ই আরও বড়। গত বছর ঠিক একই সময়ের তুলনায় এটা প্রায় 28% বেশি। অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে আমরা দেখেছি 44টি তথ্য, সেই 44টি তথ্যের অপতথ্য আসলে সংস্কার করা গেছে। ডক্টর ইউনূসকে জড়িয়ে 51টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। আমরা আসলে আলাপ করতে চাই, পরিস্থিতি বুঝতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, এবং আমাদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে যুক্ত হবেন সঙ্গীত শিল্পী পথিক নবী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং তানভীর মাহতাব আবির, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। এবং কিছুদিন আমরা দেখতে পাচ্ছি রিউমার স্ক্যানার তাদের বেশ কিছু গবেষণা যে প্রতিবেদন সেটা প্রকাশ করছে, সেই ধারাবাহিকতায় আপনার কাছ থেকে আরেকটি প্রতিবেদন আমরা পেলাম যে এই 2000 সালের যে প্রথম 3টি মাস আমরা পার করে এসেছি, সেই 3টি মাসে আমরা 837টি ভুল তথ্য শনাক্ত করতে পেরেছি। প্রকৃত চিত্রটা কেমন একটু বলবেন, এবং কাজটা করতে গিয়ে কি মনে হয়েছে? কেন অপতথ্য গত হচ্ছে দেশ থেকে না দেশের বাইরে থেকে? কি দেখছেন আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনার পরীক্ষার জন্য।
অনেকগুলো কারণ থাকে যে অপতথ্য কেন বাড়ছে আগের বছরের তুলনায়। আমরা যদি গত বছর দেখি, গত বছর ২০২৪ সালের প্রথম ৩ মাসের ভিতরে নির্বাচন হয়েছিল। তো নির্বাচন কেন্দ্রিক অনেক গুজব ছিল। স্বাভাবিকভাবে তখন অন্যান্য বছরের তুলনায় সেই সময়টাতে অনেক বেশি গুজব ছিল। আমরা নির্বাচন কেন্দ্রিকই প্রায় অসংখ্য গুজব জানুয়ারি ফেব্রুয়ারিতে শনাক্ত করতে পেরেছিলাম। তো সেই তুলনাতে এই বছরটাতে আরেকটু বেশি দেখা যাচ্ছে, যেটা আমরা বললাম যে ২৮% বেশি একই টাইম ফ্রেমের ভিতরে, মানে জানুয়ারি থেকে মার্চের ভিতরে। এটা একটু অস্বাভাবিক। কারণ হচ্ছে এখন তেমন কোনো বড় ইভেন্ট কিন্তু হয়নি, বা যেটা আগে থেকে ঘোষণা ছিল, বা কোনো নির্বাচন নেই বা রাজনৈতিক কোনো বড় ইভেন্ট নেই। এরপরও হচ্ছে অপতথ্য বাড়ছে। এটার একটা বা দুটা কারণ যদি আমি বলি, যে কিছু ঘটনা আছে, যেমন হচ্ছে ধরেন গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা হলো, ওই রিলেটেড কিছু ঘটনা আছে যেগুলাতে একটা মানে এক রাতের একটা ঘটনা নিয়ে অনেকগুলো গুজব ছড়াচ্ছিল। আবার ধর্ষণের কিছু ঘটনা গত কয়েক মাস ধরে আলোচনায়, বিশেষ করে মাগুরার একটা ঘটনা, যে এই ধরনের ঘটনাগুলোতে আমরা দেখেছি যে সম্মিলিতভাবে অনেকগুলো গুজব খুব কম সময়ের ভিতরে এসছে। তো এরকম বেশ কিছু কারণ, এর বাইরে আরো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল যেগুলো হচ্ছে ভূমিকা রেখেছে এই সংখ্যাটা আসলে বাড়ার ক্ষেত্রে। এটা যদি গত ৩ মাসের আগের ৩ মাস যদি চিন্তা করেন, যে অক্টোবর থেকে ডিসেম্বর, এটার তুলনাতেও বেশি, এবং এই জিনিসটা নিয়মিত বাড়ছে। এখন কারা ছড়াচ্ছে এটা যদি বলি, যেমন এটা স্বাভাবিকভাবে গত বছরের এই সময়টাতে যারা ছড়াতো, স্বাভাবিকভাবে এই সময় এখনকার সময় যে ৩ মাস যেটা বলছি আমরা, সেটা স্বাভাবিকভাবে তারা ছড়াচ্ছে না। কারণ এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এখন পুরোপুরি একটা ভিন্ন একটা চিত্র দেখছি এখন। আর যে ধরনের গুজবগুলো এখন আসছে সেটা গত বছরের তুলনাতে ভিন্ন একেবারে। তো যেহেতু হচ্ছে সময় বদলেছে, এবং গুজব ছড়ানোর ধরনও বদলেছে, এবং গুজব যারা প্রচার করতো সেই প্রচারকারীরাও আসলে পরিবর্তন হয়ে গেছে। কারণ রাজনৈতিক পট পরিবর্তনে এখন যে পক্ষ আছে, যদি আপনি একটু নির্দিষ্ট করে ধারণা দিতেন আমাদেরকে, মানে গুজবের তো অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনাদের ওয়েবসাইটে আমরা সেটা দেখতে পাই। সেক্ষেত্রে রাজনীতি নাকি জাতীয়, কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি গুজব আপনাদের বেশি চোখে পড়েছে? সব রিউমার স্ক্যানার সবসময় তার পরিসংখ্যানগুলোতে মানে দেখে এসছে, আমরা যেটা দেখে এসছি রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। কখনো কখনো জাতীয় ঘটনাগুলো বেশি বেড়ে যাওয়ার কারণে জাতীয় ঘটনাগুলোর সাথে হচ্ছে গুজবগুলো বেড়ে যায়। তো এই সময়টাতে আমরা যে সাম্প্রতিক যে পরিসংখ্যান, সেখানে দেখেছে যে রাজনৈতিক ঘটনাগুলোর কারণে রাজনৈতিক অপতথ্যগুলো আসলে বেশি প্রচার হচ্ছে। এবং এই প্রচার হওয়ার পিছনে যে কারণটা আমি বললাম, যে এখন পক্ষটাও বদলে গেছে। এখন যারা ছড়াচ্ছে তারা এর আগের প্রান্তিক যেগুলোতে ছিল তারা সে সময় অ্যাক্টিভ ছিল না। তো এই ক্ষেত্রে হচ্ছে এখন সম্মিলিতভাবে হচ্ছে ছড়ানো হয় গুজবগুলো, এই কারণে রাজনৈতিক ক্ষেত্রগুলোতে আসলে জাতীয় বা অন্যান্য ক্যাটাগরি থেকে বেশি। আচ্ছা, আরেকটি বিষয় যদি একটু শনাক্ত করে দিতেন, মানে আমরা প্রায় দেখি যে আমাদের গণমাধ্যমের যে প্ল্যাটফর্মের বা লোগোর যে ফটো কার্ড, সেগুলোকে ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে না, এটা কি কোনোভাবে কি আপনি আমাদেরকে সহায়তা করতে পারেন কিনা? আচ্ছা, এটা খুবই হচ্ছে আশঙ্কার একটা বিষয়। আমরা আমাদের এই সাম্প্রতিক যে পরিসংখ্যান নিয়ে আমরা কথা বলছি, সেখানে আমরা দেখেছি যে প্রায় 10% ক্ষেত্রেই এই গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে, এবং গণমাধ্যমকে এমন ভাবে ব্যবহার করা হয় যে তাদের গণমাধ্যমের লোগোগুলো নকল করা হচ্ছে, ফটোকার্ড নকল করা হচ্ছে, সূত্র হিসেবে বলা হচ্ছে যে হ্যাঁ, নিচে এই গণমাধ্যমটাতে আমি দেখেছি। আসলে এইগুলো আসলে কিছুই নাই, ওই গণমাধ্যম এগুলো প্রকাশই করেনি। তো এটা আসলে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ আসলে বিশ্বস্ত গণমাধ্যমগুলোর উপরে একটা বিশ্বস্ততা থাকে, তো সেইটাকে আসলে কাজে লাগাচ্ছে অপতথ্য যারা প্রচার করছে। তো এটা যদি বুঝতে চাই, শুরুতে আমাকে দেখতে হবে যে ওই গণমাধ্যমগুলো, যে গণমাধ্যমের কথা বলা হচ্ছে, যে গণমাধ্যমগুলোর ফটোকার্ড প্রচার হচ্ছে, সেই গণমাধ্যমের ফেসবুক পেজ বা সেই গণমাধ্যমের ওয়েবসাইটে অবশ্যই এ তথ্যটা থাকার কথা। তো ওই গণমাধ্যমে যদি না থাকে, তাহলে আমি প্রথমতই আমি এটাতে সতর্ক হয়ে গেলাম যে না, এটা যেহেতু ওই গণমাধ্যমে নেই, তার মানে এটা একটা ভুল তথ্য হতে পারে। এরপরে আরো কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন গণমাধ্যমের ফটোকার্ড গুলো যদি আমি বিশ্লেষণ করি, কম্পারিজন করি, আমি দেখবো যে তাদের ফন্ট গুলো সাথে এই যে ফন্টটা, যে ফটোকার্ডটা আমি দেখছি, যেটা আমি মনে হচ্ছে ভুয়া, ওই ফটোকার্ডের ফন্ট মিল থাকে না, অনেক সময় বানান ভুল থাকে, অনেক সময় হচ্ছে লোগো গুলো তো কিছু পার্থক্য থাকে, যেটা দেখলে আসলে বোঝা যায় যে না, এটা ওই গণমাধ্যমের সাথে কিছুটা অমিল থাকে। এগুলো হচ্ছে মিডিয়া লিটারেসির কারণে মানুষ, যে কোনো মানুষ হচ্ছে এই প্রথম ক্ষেত্রে এগুলো দেখে হচ্ছে আসলে শনাক্ত করার প্রথম ধাপ হিসেবে এটা কাজ করতে পারে। এরপরও যদি মনে হয় যে না, ওই গণমাধ্যম তো পাচ্ছি না, কিন্তু এটা অনেক
বেশি আকারে ছড়াচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে সেই গণমাধ্যমের সাথে যোগাযোগ করতে পারে। আমরা ফ্যাক্ট চেকারদের সাথেও যোগাযোগ করতে বলি, যেহেতু আমরা গণমাধ্যমের সাথে নিবিড়ভাবে কাজ করি, জি। আমাদের সরাসরি যোগাযোগ থাকে গণমাধ্যম সাংবাদিকদের সাথে। আমাদের মাধ্যমেও তারা এই কাজটা করতে পারেন যে এই গণমাধ্যম আসলে এটা প্রকাশ করেছে কিনা, আমরা সেটা যোগাযোগ করে এটা আসলে হ্যাঁ বা না বা সত্য কি বুঝতে পারছি। ভুয়া এটা আমরা জানাতে পারি। আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করি তানভীর মাহতাব আবির আপনার কাছ থেকে, মানে প্রথমত আপনারা রিউমার স্ক্যানার বলুন বা ফ্যাক্ট ওয়াচ বা বুম বাংলাদেশ যারা আছেন, সংখ্যায় কম হলেও আপনারা নিরলসভাবে আসলে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটা তুলে আনছেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশেও তো এরকম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কাজ করে। সেই সমস্ত বিষয়গুলোকে একত্র করে যদি আপনাদেরকে, মানে আপনাদের কাছ থেকে কোনো পরামর্শ আমরা পাই, সঠিক তথ্য এবং অপতথ্য বোঝার একটা সহজ কোনো টেকনিক, যেটা একেবারে প্রান্তিক অঞ্চলের মানুষ খুব বেশি ডিজিটাল লিটারেসি না থাকার পরও তারা হয়তো আলাদা করতে পারবেন। আচ্ছা, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, তারা সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না। আবার যদি অ্যাক্টিভ হয়ও, তারা শুধুমাত্র বিনোদনের জন্যই আসলে, আমাদের মনে হয় যে বিনোদনের জন্য আসলে আসে। তারা এত কিছু যাচাই টাচাইয়ের ভেতর দিয়ে যেতে চায় না। তারা যেটা দেখে সেটাই বিশ্বাস করে, সেটাই তারা তার চায়ের আড্ডায় হোক বা রাস্তাঘাটে হাট বাজারে এগুলো নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে, যারা ওই সব জায়গাতে আছেন, সচেতন মহল, সেটা শিক্ষক হতে পারেন, প্রশাসনের কোনো কর্মকর্তা হতে পারেন, তারা যদি এই বিষয়গুলো তার সামনের যে অডিয়েন্স বা তার অধীনে যে ব্যক্তিরা আছেন তাদেরকে যদি প্রচার করেন, এটা অনেকভাবে ছড়িয়ে যেতে পারে। সেটা স্কুলের শিক্ষক হতে পারেন, অথবা বাজারে যারা সচেতন দোকানদার আছেন তারা কিছুটা হলেও শিক্ষিত হতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে তাদের ভূমিকাটা অনেক, এবং এই ভূমিকাটা নিতে হবে গণমাধ্যমের মাধ্যমে বা ফ্যাক্ট চেকারদের মাধ্যমে। কারণ তারা কিন্তু এই তথ্যগুলো পাচ্ছে গণমাধ্যম থেকে, মানে সচেতন যে মহলগুলো। এখন গণমাধ্যমের এখানে দায়টা হচ্ছে বা দায়বোধের জায়গাটা হচ্ছে, গণমাধ্যম যদি সঠিকতা আবার প্রকাশ করে, সেক্ষেত্রে হচ্ছে প্রান্তিক এই সচেতন মানুষের কাছে যাবে, এবং তাদের মাধ্যমে যারা এই মিডিয়া লিটারেসিটা তাদের কাছে নাই, যারা হচ্ছে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করছে, তাদের কাছে এটা পৌঁছানো সম্ভব। তো গণমাধ্যম যেভাবে প্রচার করতে পারে, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন একটা গুজব খুব কম সময়ের ভিতরে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টটা, যেটা আমরা পরে এটা বের করছি, সেটা 10-12 হাজার মানুষের কাছে পৌঁছায় না। এটা আসলে আমাদের খুবই একটা হতাশার জন্ম একটা জায়গা। এই ক্ষেত্রে হচ্ছে গণমাধ্যম আমাদেরকে সাহায্য করতে পারে, কারণ গণমাধ্যমের প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাক্সেস আছে সারা বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার, এবং তাদেরকে মানুষ চিনে, তাদের টেলিভিশনের স্ক্রল হোক বা সংবাদ মাধ্যম বা পত্রিকা হোক। তো এটা যদি তারা রিপাবলিশ করে বা প্রচার করে বারবার, সেক্ষেত্রে হচ্ছে মানুষের নজরে আসবে, এবং মানুষের নজরে আসলে মানুষ সেটা নিয়ে আলোচনা করবে, বা মানুষ যদি সেটা শেয়ার করে থাকে, মানুষ সেটা সচেতন ভাবে হচ্ছে সেই শেয়ারটা সরিয়ে নেবে বা পোস্টটা সরিয়ে নেবে। মানুষ নিজের, যদি এই জিনিসটা যদি তাদের ভিতরে না যায়, তারা এই ভুল তথ্যটা নিয়েই বেঁচে থাকে। আমরা দেখি যে এটার আফটার ইফেক্টটা অনেক ভয়াবহ হয়, কারণ যে মানুষটা ভুল তথ্য জানছে, সেটা এটার পরে সেই ঘটনাগুলোর কারণে, ধরেন একটা ভুয়া বিজ্ঞপ্তি, মানে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। আমরা ধারণা আসলে পেয়েছি, কারণ একটা গুজবে যে কি ধরনের পরিবেশ তৈরি হতে পারে সেটা বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয় আসলে স্পষ্ট করলেন, এবং আশা করি মানুষ কিছুটা হলেও সচেতন হবে। ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গিয়েছিলাম সঙ্গীত শিল্পী পথিক নবীকে যুক্ত করতে, এবং নিশ্চয়ই কোনো একটি আয়োজনে আমরা সেটি করব। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময় একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন, fns.71tv@gmail.com এই ঠিকানায়। ফেসবুকেও যুক্ত হতে পারেন, www.facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। মাথায় রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।